গণেশের একটি নাম একদন্ত, এটা আমরা জানি। অর্থাৎ তার এলিফ্যান্ট হেডের যে শেপ, তার দুটি দাঁতের, হাতির যে বাইরে দুটি দাঁত থাকে সেই দুটি দাঁতের একটি দাঁত ভাঙা থাকে। পুরাণে কিন্তু খুব স্পষ্টভাবে কথাটা নির্দেশিকা নেই যে ডান দিকের দাঁতটি ভাঙা না বাঁ দিকের দাঁতটি ভাঙা। ইউজুয়ালি বাঁ দিকের দাঁতটিকেই আমরা মূলত ভাঙা অবস্থায় পাই। এখন এই দাঁতটি ভেঙেছিল কি করে, এ ব্যাপারে কিন্তু এক একটি পুরাণ এক এক রকম কাহিনী বলেছে। যেমন স্কন্দ পুরাণ বলছে যে গণেশ নিজেই একসময় তার এই দাঁতটি ভেঙে ফেলেন। ভবিষ্য পুরাণ বলছে কার্তিকের সাথে একটি ইনসিডেন্টে তার দাঁত ভাঙা যায়। ব্রহ্মাণ্ড পুরাণ বলছে পরশুরামের সাথে দ্বন্দ্বযুদ্ধে পরশুরামের প্রক্ষিপ্ত অস্ত্রকে সম্মান জানাতে গিয়ে গণেশের এই একটি দাঁত ভাঙা যায়। পদ্মপুরাণ সে বলছে যে বলরামের সাথে একটি দ্বন্দ্বযুদ্ধে গণেশ তার এই দাঁতটি হারিয়েছিলেন। কিন্তু পুরাণের গল্পের মধ্যে অনেক ক্ষেত্রেই আমরা কম বেশি পার্থক্য দেখলেও সাধারণভাবে কিন্তু এটা লক্ষ্য করা যায় যে কাহিনীর মূল চরিত্রপাত্রের নাম কিন্তু খুব একটা বদল হয় না। তার পেছনে কি ইনস্টিংক্ট কাজ করে, সেই ইনস্টিংক্টের ব্যাখ্যা একটা পুরাণে একরকম থাকে। যেমন তারাদেবী এবং চন্দ্রদেব, তাদের সম্পর্কের মধ্যে তারাদেবী ইনিশিয়েটিভ নিয়েছিলেন না চন্দ্রদেব বল প্রদর্শন করেছিলেন, এই নিয়ে পুরাণগুলির মধ্যে মতবিরোধ থাকলেও মূল চরিত্রগুলো বদলে যাচ্ছে। অর্থাৎ স্কন্দ পুরাণ, ভবিষ্য পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, পদ্মপুরাণ এক একজনকে এই দাঁত ভাঙার কারণ হিসেবে তুলে ধরছে। এরকম এতটা পার্থক্যও কিন্তু পুরাণ কাহিনীগুলোতে খুব সচরাচর দেখা যায় না। এটা খুব ইন্টারেস্টিং। এখন ঘটনা হচ্ছে যে আমি বারবার একটা কথা বলতে চাই যে সেকুলার অ্যাপ্রোচ এই রিলিজিয়নের ক্ষেত্রে, পুরাণের ক্ষেত্রে, ধর্ম দর্শনের ক্ষেত্রে সেকুলার অ্যাপ্রোচের কথা আমি বলি। এই সেকুলার অ্যাপ্রোচ কিন্তু এখন একটা শিল্পের তাৎপর্যগত দিক থেকে গণেশের এই দাঁত ভাঙার বিষয়টিকে তুলে ধরছে এবং মনে করা হচ্ছে যে ভাস্করদের নিজেদের ইনফ্লুয়েন্সে, তাদের শিল্প সৃষ্টির তাগিদ থেকে কোনো না কোনো একটা সময় গণেশের এই দাঁতটি ভেঙে দেখানোর একটা প্রচেষ্টা লক্ষ্য করা যায়। পরে পুরাণ সেগুলিকে বিভিন্ন কাহিনীর দ্বারা সমর্থন জানিয়েছে। এখন একটা কথা ভেবে দেখুন যে একটি হাতির মাথা আর কি, এখানে তার দুটি বড় দাঁত বেরিয়ে আছে, এটা কিন্তু অনেকটা বেশি অ্যাগ্রেশন এবং ভায়োলেন্সকে শো করবে। কোনো সময় আমি একটা সিঙ্গেল লাইন ড্রয়িং করেও দেখবেন যে দুটি দাঁতই যদি খুব প্রমিনেন্ট হয় তাহলে এই অ্যাগ্রেশন এবং ভায়োলেন্স এটা কিন্তু তার ফেসিয়াল এক্সপ্রেশনের মধ্যে খুব বড় হয়ে উঠবে। কিন্তু গণেশকে কিন্তু আমরা একটু ডোমেস্টিক ফর্মের মধ্যে দেখি এবং গোপাল ঠাকুর ছাড়া মানুষের গৃহসীমার মধ্যে গণেশ মূর্তি কিন্তু প্রচন্ড জনপ্রিয়। আমরা বিভিন্ন আর্ট ফর্মে এবং এত এক্সপেরিমেন্ট হয় এই গণেশের মূর্তি নিয়ে, খুব ভালো লাগে। গণেশের মূর্তির এই আর্টিস্টিক দিকটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এত এক্সপেরিমেন্ট অন্য কোনো মূর্তি নিয়ে কিন্তু আমরা সচরাচর দেখতে পাই না এবং এই এক্সপেরিমেন্টটা কিন্তু একদম আমাদের সমসাময়িক সময় পর্যন্ত খুব জমজমাট, এর বাজারও খুব জমজমাট। এখন এই মানে গৃহসীমার মধ্যে গণেশকে প্রতিষ্ঠা দিতে গিয়ে একটু মানে কি বলবো যে একটু ডোমেস্টিসাইজ করতে এবং একটু কম ওয়াইল্ডনেসকে এস্টাবলিশ করবার জন্য কিন্তু শিল্পীরা মনে করেছেন যে এর একটি দাঁত সেটাকে রিমুভ করে দিলে কিন্তু এর অ্যাগ্রেশনটা কিন্তু, ওয়াইল্ডনেসটা কিন্তু অনেকখানি ডাউন হয়ে যাবে। আমরা ইমোজির একটা কালচারের মধ্যে এখন আছি এবং এই ইমোজির কালচারে দেখি যে একটি মুখ, একটা গোল, তার মধ্যে দুটো চোখ,
শুধুমাত্র যদি ঠোঁটটাকে এইভাবে আঁকা হয়, অর্থাৎ নিচের দিকে এরকম করে বেন্ড করে দিই, তাহলে তার ফেসিয়াল এক্সপ্রেশন একরকম হয়। আবার এটাকে যদি স্ট্রেট লাইন রাখি একরকম ফেসিয়াল এক্সপ্রেশন হয়, আবার এটাকে যদি আমরা ওপরে তুলে দিই একরকম ফেসিয়াল এক্সপ্রেশন হয়। অর্থাৎ খুব মানে শিল্পের মধ্যে খুব সাধারণ দু একটি রেখার এদিক ওদিকে কিন্তু এই এক্সপ্রেশন লেয়ারকে ভীষণভাবে পাল্টে ফেলা যেতে পারে। তো গণেশের এই একদন্ত রূপটি কিন্তু এটা খুব আশ্চর্যভাবে ভাবা যেতে পারে যে শিল্পের তাগিদ থেকে এই ধর্মীয় কাহিনীগুলি কিন্তু, যেটা সাধারণভাবে ধর্মীয় কাহিনী থেকে শিল্পের মধ্যে আসে, গণেশের ক্ষেত্রে কিন্তু এটা ভাববার একটা জায়গা থাকছে যে শিল্পের তাগিদ থেকে কিন্তু এই পুরাণের কাহিনীর মধ্যেই এফেক্টটা গেছে। এবং সেই জন্যই মনে করার একটা যুক্তিযুক্ত কারণ রয়েছে যে এক একটি পুরাণ সম্পূর্ণ রকম আলাদা বর্ণনা এই গণেশের একদন্ত হওয়ার পেছনে দিচ্ছেন। এখানে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এই দাঁতটি কিন্তু গণেশ অনেক রকম অদ্ভুত কাজে ব্যবহার করতেন বলে আমরা পুরাণের বিভিন্ন উল্লেখ দেখছি। একবার চাঁদের সাথে তার একটা দ্বন্দ্ব লাগে, তখন চাঁদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে গণেশ এই ভাঙা দাঁতটিকে ব্যবহার করছেন। কোথাও কোথাও উল্লেখ পাওয়া যাচ্ছে যে মহাভারত লিখবার সময় এই দাঁতটাকে দিয়েই তিনি মহাভারতের একটা অংশ লিখে ফেলছেন। আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে সাধু সন্তরা একটা ওয়াই সেপ লাঠির মধ্যে এইভাবে হাতটা রাখেন, আমরা দেখেছি বিভিন্ন পরিচিতিতে। গণেশ কিন্তু তার এই ভাঙা দাঁতটির ওপরে এভাবে হাতটিকে রেস্ট করাতেন, এরকমও উল্লেখ আমরা কিন্তু পুরাণে পাচ্ছি। সুতরাং গণেশের এই ভাঙা দাঁত, এটা কিন্তু গণেশ এনজয় করেছেন, বিভিন্নভাবে তাকে ব্যবহার করেছেন, এরকম পৌরাণিক উল্লেখ দেখছি। এবং পুরাণের কাহিনীগুলোর মধ্যে আমরা বিরুদ্ধতা দেখছি, এবং সেখান থেকে আমাদের অনুমান করার একটা সঙ্গত কারণ থাকছে যে শিল্প, আর্টের দাবি কোথাও না কোথাও ঈশ্বর সৃষ্টিকে, ঈশ্বরের রূপকল্পনাকে কিন্তু ভীষণভাবে প্রভাবিত করেছে।